হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা কী নিয়ে করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। বাজার থেকে কিনে আনা গোটা মশলা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি পাউডার বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ধনে, জিরে এবং গোলমরিচ অনেক দিন আগে থেকেই কিনে এনে রেখেছিলাম, আর সামনেই আমাদের রমজান চলে এসেছে আর কয়েকদিন পর, তার জন্যই সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছি। ধনে, জিরাতে অনেক রকম মাটি পাথর থাকে, তো আমি আগেই বেছে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম। আর গোলমরিচে সেরকম কিছু থাকে না, ওটা বেছে নিলেই হয়। প্রথমে ভেজে নেব জিরাগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এই যে গোটা মশলাগুলো না ভেজেও পাউডার তৈরি করা যায়, তবে সেক্ষেত্রে কি করতে হবে, রোদ্রে রেখে কিছুক্ষণ গরম করে নিতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে গুঁড়ো করে নিতে হবে। আর আমি অনেক দিন ধরেই ভরে রেখেছিলাম, তাই হালকা করে ভেজে নিচ্ছি। আর এটা আমার ভাজা মশলা হয়ে গেল। এবারে ধনিয়াগুলোকে ভেজে নেব, তবে 2 কাপ মতো ধনিয়া নিচ্ছি, কারণ ধনিয়ার পরিমাণটা আমার কাছে বেশি ছিল, তাই আমি মাপ করেই নিয়েছি। এই যে ধনিয়াগুলো রেখে দিলাম, অন্য কোনো সময় সেটাকে কাঁচা পাউডার বানাবো ধনিয়ার। আর এবারে ধনিয়াগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট মতো। আর জিরা যেহেতু হালকাভাবে ভেজে পাউডার খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ধনিয়ার ক্ষেত্রে সেটা হয় না। ধনিয়া ভাজতেও যেমন সময় লাগে, সেরকম সেটাতে পাউডার বানাতেও প্রচুর সময় লাগে। ধনিয়া ভাজা হয়ে গেছে, আঙুলে চাপ দিয়ে দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কি না। আর এবারে গরম কড়াইয়ে গোলমরিচগুলো দিয়ে শুধু গরম করে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে ওদিকে বন্ধ করে দিয়েছি। এটাকে আমি ভেজে নিচ্ছি না, শুধু গরম করে নিচ্ছি, জাস্ট অনেক দিন ধরে ভরা ছিল তাই। এবারে গোটা মশলাগুলোকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব, কারণ গরম গরম মশলা মিক্সিতে দেওয়া যাবে না, মিক্সি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো ঠান্ডা হয়ে গেছে। আর আমি প্রথমে জিরাগুলোকে ভেজেছিলাম, তাই জিরার পাউডার বানিয়ে নিচ্ছি প্রথমে। ধনিয়া এবং জিরে একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করলে সময়টা খুবই কম লাগে, তবে তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি আলাদা আলাদাভাবে করে দেখিয়েছি। আর একবার দেওয়াতে খুব সুন্দরভাবে পাউডার হয়েছে, তবে এখনও 2-3 বার দিব। আর মিক্সিটা একসঙ্গে অনেকক্ষণ ঘোরাবে না, কারণ বন্ধ করে করে ঘোরাতে হবে, ঠান্ডা করতে হবে। আর কোনো কিছু বেশি করতে গেলে দেখবে বাটি খুব গরম হয়ে যায়, তো সেটাকে ঠান্ডা না করা অবধি মিক্সিতে আর চাপানো যাবে না। জিরার পাউডার তৈরি হয়ে গেছে, আর খুব সফটভাবেই কিন্তু এটা পাউডারটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে ধনিয়াগুলোকে আমি পাউডার বানিয়ে নেব। আগেকার যুগে আমার মা দাদিরা কত কষ্ট করে ধনিয়া জিরার পাউডার বানাতো, শিলনোড়া দিয়ে বা অন্য কিছু দিয়ে। সেটাতে অনেক শক্তি লাগতো, অনেক সময় লাগতো। আর আমাদের দেখো কতটা সোজা, প্রত্যেকটা কাজের জন্য মেশিন একদম রেডি হয়ে আসে, তাও আমাদের ভয় লাগে যে এই কাজটা করব, অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। তবে তখনকার মানুষের শক্তি আলাদা ছিল, আর আমাদের শক্তি আর তাদের শক্তির সঙ্গে কোনো তুলনাই হয় না। পাউডার বানাতে বানাতে মেশিন প্রচুর গরম হয়ে গেছে, তাই থেমে থেমে করছিলাম, আর তলায় বসে না থাকে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর ধনিয়া জিরার গুঁড়ো হয়ে গেছে, এবারে এটাকে ঢেলে নিচ্ছি। এই যে ধনিয়ার পাউডারটা খুব সুন্দর হয়েছে, আর এখানে 2 রকম পাউডার রেডি হয়ে গেছে। এবারে গোলমরিচের পাউডার বানিয়ে নেব। গোলমরিচের পাউডার তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ইজিভাবে হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। এই যে ব্ল্যাক পেপার পাউডার রেডি, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পাউডার হয়েছে। আমি কিন্তু চাইলেই বাজার থেকে ধনিয়া, জিরা এবং গোলমরিচের পাউডার কিনে আনতে পারতাম, তবে যে বাজারের কিনা মশলা কোনোদিন পিওর হয় না। একটুখানি কষ্ট করে বাড়িতেই ধনিয়া, জিরা এবং গোলমরিচের পিওর পাউডার তৈরি করে নিলাম। এবারে মশলাগুলোকে স্টোর করে রেখে দিচ্ছি। আর আমাদের তো সিঙ্গেল ফ্যামিলি, এত বেশি মশলা করে ফেলেছি যে অনেক দিন যাবে, তার জন্য কিন্তু মাঝে মাঝে রোদ্রে দিতে হবে। রমজান মাস, ঈদ, কোরবানি সব কিছুই মনে হচ্ছে যে এই মশলাতে পার হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছিলাম যে আরও শপিং ব্লগ আছে, সেটা অন্য কোনো ব্লগে জুড়ে দেবো, তো এটার সঙ্গে জুড়ে দিলাম, তোমরা দেখে নাও। প্রত্যেকটা ভিডিওতে যে কমন কথাগুলো বলে থাকি, আজকেও সেই কথাটা বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। আর যারা অলরেডি সব কিছু করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে ফলো করে দিও।
আমরা ঘুরতে যাওয়ার আগে কত রকম প্ল্যান করি, তাই না? তবে কতটা কি সাকসেস হবে কি হবে না আল্লাহ তাআলাই ভালো জানেন। এখানে আলফিয়ার পাপার জন্য প্যান্ট শার্ট দেখছিলাম। জিন্স প্যান্ট তো সবই একই হয়, তবে শার্টগুলো খুবই সুন্দর ছিল কালার। এবারে আমার জন্য কুর্তিগুলো দেখছিলাম, তবে একের পর এক ফেলেই যাচ্ছে, কিন্তু আমার সেরকম পছন্দ হচ্ছিল না কালার। আর এই সাদা কালারের কুর্তিটা বেশ ভালো লাগছিল, তবে কিছুক্ষণ দেখতে দেখতে মনে হলো যে এটা পাঞ্জাবির মতো লাগছে। এই যে আলফিয়ার পাপাকে এখানে বললাম একটুখানি দাঁড়াও, তোমার একটা ছবি তুলি ভালো করে, কিন্তু বাবু এতটাই লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে যে জামা কাপড়ের ফাঁকে লুকিয়ে যাবে, কেউ যাতে ওকে না দেখতে পায়। এই যে পিঙ্ক কালারের লেহেঙ্গাটা এত সুন্দর, কি বলবো, তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি, আর যত মানুষ আসছে সবাই 1-2 মিনিট করে দাঁড়িয়ে দেখে যাচ্ছে যে এত সুন্দর একটা লেহেঙ্গা। এখানে হালকা ওয়েটের শাড়িগুলো দেখছিলাম, আর আলফিয়ার পাপা অনেক আগে থেকেই শাড়ি দেখাদেখি শুরু করেছে, মানে নিজের কেনাকাটা বাদ দিয়ে আমার জন্য শাড়ি দেখছে। তো আমরা তো শাড়ি কিনতে আসিনি, এর মাঝে অনেকগুলো শাড়ি দেখে ফেলেছি, তবে একটারও নাম বলতে পারবো না। আর শাড়ির জামা কাপড়ের নামগুলো বিশেষ করে হয় সিরিয়াল যে নামের মানে হয় সেই নামেরই শাড়ি জামা কাপড় হয়ে যায়। তো অনেকগুলো শাড়ি দেখলাম, তার মাঝে এই যে এই শাড়িটা দেখছো না, খুব সুন্দর একটা শাড়ি, আলফিয়ার পাপার খুব পছন্দ হয়েছে, নিয়ে বলছে তোমাকে ঈদে কিনে দিব। কিন্তু যতবারই ভেবেছি যে ঈদে শাড়ি কিনবো, কিন্তু একবারও কিনা হয়নি। শাড়ি কিনতে গিয়ে চুড়িদার কিনেছি, কারণ শাড়ি কিনতে গিয়ে তখন ভাবতে ভাবতে যাই যে শাড়ি যদি কিনি তো একবার দুবার পরে আর পরা হবে না, চুড়িদারটা যদি কিনি তো অনেকবার পরতে পারবো আমি। বিয়ে শাদিতে শুধু শাড়ি পরি, আর কবে যে শাড়ি পরেছি একদম ভুলেই গেছি। আলফিয়ার বাবা আমার জন্য শাড়ি দেখছিল, আমি এবার ওর জন্য পাঞ্জাবি দেখছি। ওকে বলছিলাম তোমাকে এবারে পাঞ্জাবি কিনে দিব ঈদে, না শেরবানি নেবে ভালো করে বলো। এই মলটাতে যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, আলফিয়ার পাপা ওদিকে বিল করছে, আর আমি একটুখানি ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি তো জানি তোমরা শপিং ব্লগ দেখতে সব থেকে পছন্দ করো। আমি যখন শপিং ব্লগ ভিডিও আপলোড করি আমার চ্যানেলে তখন বেশি রিচ আসে, তো আমারও ভালো লাগে এবং তোমরাও দেখতে পছন্দ করো, সেটাও ভালো লাগে। মলটার কাজ সব কিছু কমপ্লিট হয়েছে, আমরা এবার আরও একটি মলে যাব, তার জন্য বাইরে চলে এসেছি, আর বাইরের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা কোন জায়গা তোমাদেরকে বলাই হয়নি, মুর্শিদাবাদ জঙ্গিপুর। আমরা যেহেতু মুর্শিদাবাদেই থাকি, জঙ্গিপুরের আশেপাশে, তো সেখান থেকে এখানে শপিং করাটা খুবই সোজা। আর যখন বাড়িতে থাকি তখন নলাটি চলে যায় কিংবা রামপুরহাট, মানে আগে যেতাম, এখন আর যাওয়া হয় না অবশ্য। এবারে আমরা চলে এসেছি স্টাইল বাজারে, তবে প্রত্যেকটা মলে এখন 50% অফার চলছে, আর অফারের নাম শুনলে আমরা কতক্ষণে যাব শপিং করতে তাই মনে হয়, তাই না? কিন্তু আমরা তো অফারের মানেগুলো ভালোই বুঝি, যে জামা কাপড়গুলোতে অফার থাকে সেগুলোতে ডবল দাম ফেলা থাকে। আর এই যে আলফিয়ার পাপার জন্য একটা শার্ট দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, হোয়াইট কালারের উপর স্কাই ব্লু ছিল, তো এত সুন্দর ছিল শার্টটা। আলফিয়ার পাপাকে বললাম, তো ও বলছে না নেবো না, এখন একেবারে ঈদে শপিং করব। আজকে যেন মনে হচ্ছে কেনাকাটার শেষই হবে না, আমার জন্য আবারও কুর্তি দেখতে শুরু করেছে। আমরা যেখানেই শপিং করতে যাই না কেন সেখানেই খুব ভিড় থাকে, তবে সবাইকে এড়িয়ে ভিডিও করাটা খুবই টাফ হয়ে যায়। আর আমি চেষ্টা করি আমার ক্যামেরার সামনে যাতে করে কোনো লেডিজ না চলে আসে, তাই সব কিছু মাথায় রেখে ভিডিও করতে হয়। সব সময় ফাঁকা জায়গা খুঁজি তারপরে ভিডিও করি। আর যেখানে খুব ভিড় থাকে, মানে লোকজন দেখে জিনিস, সেখানে কিন্তু আমি একদম ভিডিও করি না, কারণ কোনো লেডিজ আমার ক্যামেরার সামনে যাতে না আসে। আমি ক্যামেরার সামনে আসি না, আমি কেন অন্য লেডিস দেখে ক্যামেরার সামনে আনবো, এইরকম মনে হয়। এই যে পিঙ্ক কালারের ফ্রকটা দেখতে খুব সুন্দর লাগছিল, আমার মেয়ের আবার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক। ছোট ছোট বাচ্চাদের ড্রেসগুলো যে কত সুন্দর লাগছিল, মানে মেয়েদের ড্রেসগুলো, ছেলেদের আমি বলবো না, ছেলেদের একই রকম ড্রেস হয়, কিন্তু মেয়েদের ড্রেসগুলোর ডিজাইন যত সুন্দর হয়। ছোট্ট বাচ্চাদের একটা ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই ড্রেসটা খুবই সুন্দর, একটা ড্রেসে অনেকগুলো কালার ছিল, নিয়ে মনে হচ্ছিল যে রামধনু। আলহামদুলিল্লাহ, বছর ঘুরে এলো আবার সেই পবিত্র মাহে রমজান মাস। আলহামদুলিল্লাহ, আর একটা রমজানের আমেজ পাচ্ছি, তাই সকল মুসলিমদের জানাই রমজান মোবারক। আল্লাহ তুমি আমাদের রমজানের পূর্ণ হক আদায় করার তৌফিক দান করো, আমরা যেন 30টা রোজা রাখতে পারি, আমিন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।